তো আমরা গতদিন হচ্ছে কি শিখলাম? ওপি। ওপি কি ছিল? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্টকে রিলেট করে যে প্রোগ্রামিংটা আমরা তৈরি করছি ওইটাকে বলতেছি আমরা কি? ওপি। তো আমরা যদি একটু W3 থেকে রিভিশনটা দেই তাহলে আরো বেটার হয়। তো গতদিন তো মুখে মুখে বলছি, আজকে একটু রিডিং দিয়ে জিনিসটাকে ক্লিয়ারলি বুঝে নিই, ঠিক আছে? বলছে ওপি স্ট্যান্ড ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা বলছি। বলছে পাইথন ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ allowing you to structure your coding structure your code using class and objects for better organization and reusability। তাহলে আপনি একটা কোডকে স্ট্রাকচার্ড করে রাখবেন এবং রিইউজ যেন করতে পারেন, সেজন্য আমাদের কি লাগবে? ক্লাস এন্ড অবজেক্ট। এই ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে আমরা বলতেছি কি? ওওপি এর কনসেপ্ট। বুঝতে পারছি? ওওপি আলটিমেটলি একটা কি? কনসেপ্ট। ওকে? তো এই কনসেপ্টটাকে আমরা স্ট্রাকচার্ড অর্গানাইজ করতেছি এবং রিইউজেবিলিটি বানাচ্ছি কার মাধ্যমে? ক্লাসেস এন্ড অবজেক্টস এর মাধ্যমে। ঠিক আছে? এখন বলছে ওপির অ্যাডভান্টেজটা কি? বলতেছে প্রোভাইড এ ক্লিয়ার স্ট্রাকচার টু প্রোগ্রাম। একটা প্রোগ্রাম করতে গেলে ক্লিয়ার একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। এরপর হচ্ছে মেক্স কোড ইজিয়ার টু মেইনটেইন, রিইউজ এন্ড ডিবাগ। তার মানে যদি আপনার স্ট্রাকচার থাকে তাহলে ওটা মেইনটেইন করতেও সুবিধা হবে, রিইউজ করতেও সুবিধা হবে, আবার কোথাও প্রবলেম হলে ডিবাগ করতেও সুবিধা হবে। ডিবাগ মানে কি? কোথাও প্রবলেম হলে ওটাকে ফিক্স করা। এরপর হচ্ছে হেল্পস কিপ ইওর কোড ড্রাই, ডোন্ট রিপিট ইয়োরসেলফ। মানে যে কোনো কোডকে রিপিট যেন না করতে হয় সেই দিকে সে কি করে? খুব ভালোভাবে হেল্প করে। এটার একটা ইয়া আছে, সেটার নাম কি? ড্রাই। ঠিক আছে? ডোন্ট রিপিট ইয়োরসেলফ। অ্যালাউ ইউ টু বিল্ড রিইউজেবল অ্যাপ্লিকেশন উইথ লেস কোড। যেমন আমরা জ্যাঙ্গো করতেছি, জ্যাঙ্গোতে আপনাদের কিন্তু অনেক কোড লেখা হয় না, জাস্ট কয়েকটা কমান্ড দিচ্ছেন, আপনার অনেক কোড কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? সো এই যে এই সুবিধাটা পাচ্ছেন কার মাধ্যমে? ওপির মাধ্যমে। বুঝতে পারছি? এবার বলছে হোয়াট আর ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। বলছে ক্লাসেস অ্যান্ড অবজেক্টস আর টু কোর কনসেপ্টস ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস এবং অবজেক্ট হচ্ছে টু মানে কোর কনসেপ্ট। হ্যাঁ, তো বলতেছে এ ক্লাস ডিফাইন হোয়াট অ্যান অবজেক্ট শুড লুক লাইক। মানে একটা ক্লাসকে ডিফাইন করলে what an object should look like, and an object is created based on that class। তো এটা একটু মানে পেছানো মনে হচ্ছে স্যার। আমি যদি আপনাদেরকে এইভাবে বলি যে একটা ক্লাসকে ডিফাইন করা হয় এইভাবে যে অবজেক্টটা দেখতে কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? অথবা ক্লাসটা বা এই যে অবজেক্ট ক্রিয়েট করা হয় কার উপরে বেস করে? ক্লাসের উপর বেস করে। তার মানে একজন আরেকজনের পরিপূরক। ক্লাসটাকে তৈরি করতে হয় অবজেক্ট কিরকম হবে সেটার উপর ডিপেন্ড করে, আবার অবজেক্টটা তৈরি করা হয় ক্লাসে যা আছে ওটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে স্টুডেন্ট যদি আমি ধরি আর মানে রোল নাম্বারটা ধরি, স্টুডেন্ট হলো গিয়া ক্লাস আর অবজেক্ট হলো গিয়া রোল নাম্বার। না, অবজেক্ট কিভাবে যদি ক্লাস হয় তাহলে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 এটা কি অবজেক্ট হবে? না, কমন যেটা আছে যেমন এখানে দেওয়া আছে ফ্রুট, ফ্রুট হলো একটা কমন ওয়ার্ড। এখানে কমন এই অবজেক্ট হলো আপেল, বানানা, ম্যাঙ্গো, এগুলো হলো বিভিন্ন টাইপস অফ ফ্রুট, তাই না? এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। তাহলে আপনি যদি স্টুডেন্ট একটা টেবিল ধরেন তাহলে স্টুডেন্টের ক্লাস ধরি, হ্যাঁ ওটাই তো ক্লাস ধরি, তাহলে জেনারেল একটা স্ট্রাকচার থাকবে যে একটা স্টুডেন্টের কি থাকে? নাম থাকে, ফোন থাকে, রোল থাকে, এই সব মিলায় একটা স্টুডেন্ট হয়। তো এবার এক একটা স্টুডেন্ট অবজেক্ট হবে, যেমন আপনি একটা স্টুডেন্ট, আপনি একটা অবজেক্ট, উনি একটা স্টুডেন্ট, উনি একটা অবজেক্ট। তাহলে এরকম স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 এরকম অবজেক্ট তৈরি হবে। এটা তো রোল নাম্বারের মধ্যে আছে। রোল নাম্বার হচ্ছে প্রপার্টিজ। হ্যাঁ, আচ্ছা, রোল নাম্বার হলো প্রপার্টি। ক্লাসের প্রপার্টিজ এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। যেমন আপনি স্টুডেন্ট 1, উনি স্টুডেন্ট 2, তাহলে আপনাদের আবার নিজস্ব নাম আছে, ফোন নাম্বার আছে, রোল আছে। বুঝতে পারছি? এই যে ফোন নাম্বার, রোল, নাম এগুলো হলো আবার প্রপার্টিজ যেগুলো আপনার ক্লাসে ডিফাইন করা আছে। বুঝতে পারছি? তাহলে কমন যে ওয়ার্ডটা সেটা হলো ক্লাস। ক্লাস কমন যে জিনিসটা ওটাকে আমরা ক্লাসের ভিতরে রাখতেছি এবং ওই যে বিহেভিয়ার বা হচ্ছে ওই অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে, ক্যারেক্টারিস্টিক বেস করে নতুন নতুন অবজেক্ট তৈরি করতেছি। বুঝতে পারছি? তাহলে ধরেন একটা টেবিলের ভিতরে যখন আমরা স্টুডেন্টের ডাটাগুলো রাখতেছি তখন নেমের নিচে নেম রাখতেছি, ফোনের নিচে ফোন রাখতেছি, রোলের নিচে রোল রাখতেছি, কিন্তু রো বরাবর যে ডাটাগুলো রাখলাম এক একটা স্টুডেন্টকে, এরা হচ্ছে এক একটা অবজেক্ট। আর প্রত্যেকটা কলাম বরাবর এক একটা অবজেক্টে যে ভ্যালুগুলো পাইলাম ওগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট।
এবার এই অ্যাট্রিবিউট, হ্যাঁ এই অ্যাট্রিবিউট গুলাকে নিয়ে যদি আপনি কোনো একটা ফাংশন তৈরি করেন তাহলে ওটাকে বলবো আমরা একটা মেথড। বুঝতে পারছি? ওকে, তাহলে সামনে আগে। এবার অবজেক্ট আর ক্লাস অলরেডি আমরা আলোচনা করে ফেললাম। তারপরে এখানে একটা কথা বলা আছে যে a class is like an object constructor or a blueprint for creating objects। গতদিনই বললাম যে যদি আপনার একটা বিল্ডিং এর ব্লুপ্রিন্ট বানানো থাকে সরকারি বিল্ডিং এ, তাহলে ওইরকম বিল্ডিং আপনি 100টা বানালেও ওই নকশা কিন্তু একটাই। তার মানে 100টা বিল্ডিং এক একটা অবজেক্ট, বাট ওই ব্লুপ্রিন্ট যেটা বানাইছেন বা আর্কিটেকচারটা ওটাই কিন্তু ক্লাস। বুঝতে পারছি যে কোথায় কি, কত তলায় কয়টা রুম হবে, কয়টা বাথরুম হবে, কত জায়গা নেবে, এগুলো সব ডিফাইন করা আছে বৈশিষ্ট্য। তার মানে একটা বিল্ডিং এর বৈশিষ্ট্য সব কিন্তু একটা ক্লাসের ভিতরে আছে। ওই বৈশিষ্ট্যটাকে ইউজ করে আপনি রাঙামাটিতে 10টা বিল্ডিং বানালেন, তারপরে হচ্ছে আপনি ঢাকাতে 10টা বানালেন, রংপুরে বানালেন, চিটাগাংয়ে বানালেন, চাঁদপুরে বানালেন। ডিফারেন্স ম্যাটেরিয়াল বলতে ম্যাটেরিয়াল তো সেমও হয়, বুঝতে পারছেন, স্ট্রাকচারটা সেম। না, ডিফারেন্ট ম্যাটেরিয়াল আপনি দিতেই পারেন, যে রড সিমেন্ট আপনার লাগবে, আপনি একটাতে ইউজ করলেন যমুনা রড সিমেন্ট, আরেকটাতে পদ্মা রড সিমেন্ট ইউজ করলেন, করতেই পারেন, কিন্তু মেইন জিনিস হচ্ছে রড সিমেন্ট। বুঝতে পারলেন? কিন্তু আপনি ফলো করতেছেন কি আর্কিটেকচার, যে রড আর সিমেন্ট লাগবে, and কোন টাইপের কি ইউজ করতেছেন এটা তো আপনার বৈশিষ্ট্যের মধ্যে, বৈশিষ্ট্য সেটা হচ্ছে অবজেক্টের অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটা অবজেক্টের অ্যাট্রিবিউট। হ্যাঁ, তাহলে ক্লাস একটা কিওয়ার্ড যেটার মাধ্যমে আমরা ক্লাসটা তৈরি করতে পারি। যেমন ক্লাস মাই ক্লাস, এই মাই ক্লাসের প্রথম লেটার যেটা হবে সেটা বড় হাতের, ঠিক আছে? আর কোলন দিলে আমাদের অটোমেটিক্যালি কি হয়, একটা ইন্ডেন্টেশন দিয়ে একটা ব্লক বানাইতে হয়। এটা আমরা কন্ডিশনে দেখছি, লুপে দেখছি, ফাংশনে দেখছি, রাইট? তারপরে আমরা যে কোনো অ্যাট্রিবিউট এভাবে দিতে পারি। তো এটাকে ভেরিয়েবল বলবেন, রাইট? কিন্তু এটা যখন ক্লাসের ভিতরে থাকবে তখন এটাকে কি বলবো, প্রপার্টিজ বা অ্যাট্রিবিউট। ক্লিয়ার? এখন ক্রিয়েট অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট বানাবো কিভাবে? তাহলে মাই ক্লাসের অবজেক্ট বানাবো কিভাবে? তাহলে যে কোনো একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করব কি, ওই ক্লাসটা সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট। আপনার নিচে তো না, আপনার মাথার মধ্যে আছে। ও আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, যে কোনো একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ওই ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করতেছি ক্লাসের নাম প্লাস ফার্স্ট ব্র্যাকেট। তাহলে কি হচ্ছে, বলতেছে যে এই মাই ক্লাসে যত মানে ইয়া আছে, কি বলে, ফ্যাসিলিটি আছে, ওই ফ্যাসিলিটি গুলো একটা কপি তাকে দেওয়া হলো। তার মানে মাই ক্লাসের ভিতরে পারমিশন দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে, ঠিক আছে? তা এখন মাই ক্লাস ডট যদি এই যে এক্স দিত, তাও যে ভ্যালু আসতো, পিওন ডট এক্স দিলেও তাই আসতেছে। এক্স এর ভ্যালু তো আমরা আগে দিছি 5, এখনো 5ই আসবে। এই যে তাহলে পিওন হচ্ছে কি, এই মাই ক্লাসের একটা অবজেক্ট, যার কারণে পিওন কি করতে পারতেছে, মাই ক্লাসে যা আছে সব ইউজ করতে পারতেছে। এই জন্য দেখেন মাই পিওন ডট এক্স দিলে তখন 5 প্রিন্ট করতে পারতেছে। কিন্তু পিওনটা যদি বাদ দিয়ে দেই তখন আর এক্স কে খুঁজে পাবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লাসের বাইরে ওটা বাদ দিলে আর এই 5 আসবে না। না, কারণ এটা ক্লাসের বাইরে আছে, এক্স কে সে আর খুঁজে পাবে না, কারণ ওটা তার একটা ব্লকের ভিতরে আছে, এক্স ইজ নট ডিফাইন্ড। তাহলে পিওন ডট এক্স দিলে তখন সে তাহলে আমি p1 দিয়ে মাই ক্লাসকে ডিফাইন করলাম, মাই ক্লাসের একটা রিপ্রেজেন্টেটিভ আমি। বুঝতে পারছি? এইচআর কি করে, মালিকের রিপ্রেজেন্টেটিভ না? ওইরকম এই মাই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে পিওন। তাহলে মাই ক্লাস যে কাজটা করতে পারে, পিওনও সেই কাজটা করতে পারে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ডিলিট করলে ডিলিট পাওয়া যায়, এটা তো জানি। আচ্ছা, যদি কখনো এরকম হয় ক্লাসের ভিতরে কোনো কিছু লিখতে চাই না, ক্লাস বানাইছি বাট ভিতরে কোনো লাইন দিতে চাই না, তখন আমরা কি দিব, পাস। এটা আমরা ইফেও দিতে পারি, কন্ডিশনেও দিতে পারি, মানে লুপেও দিতে পারি, আবার কোথায় দিতে পারি, ফাংশনেও দিতে পারি, ক্লাসের ভিতরেও দেওয়া যায়। পাস দিলে ভিতরে কোনো কিছু না লিখলে আপনার এরর দিবে না। ঠিক আছে, ওকে। আমরা এখন কি করব, ইনিট মেথড ইউজ করব। ইনিট মেথডের কাজ কি, যে আমরা কনস্ট্রাক্টর বা ইনিট মেথড দিয়ে কি করতে পারি, ভ্যালু ইনিশিয়ালাইজ করি, রাইট? তাহলে আমরা পিওন যখন বানাচ্ছি তখন পিওনের যে ভ্যালুগুলো আছে এগুলো আমরা প্যারামিটারের মধ্যে পাস করে দিচ্ছি। এটা ইনিট মেথডে কি করতেছে, রিসিভ করতেছে। রিসিভ করার পরে এই যে সেলফ ডট নেম এর ভিতরে আমরা নেমটাকে রেখে দিচ্ছি। তো এই নেম আর এই নেম কিন্তু আলাদা। এটা হচ্ছে
এই ভ্যারিয়েবলের ভিতর মানে এই ফাংশনের ভিতরে আলাদাভাবে একটা ভ্যারিয়েবল যার ভিতরে ভ্যালুটাকে অ্যাসাইন করা হচ্ছে কি এই নেমটাকে, বুঝতে পারছি? তো এইটাকে আপনি বড় হাতে ছোট হাতের করলেও সমস্যা নেই, ঠিক আছে? তো একই নাম দিলে অনেকে কনফিউজড হয়ে যায়, এটা মনে হয় এটা, ঠিক আছে? আর এখানে যে সেলফি দিতে হয় ব্যাপারটা এমন না, আপনি সেলফের জায়গায় যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে পারেন। আচ্ছা আমি বলি, তো আমরা যখন এই লাইনটা বানাচ্ছি তখন আলটিমেটলি কি ঘটনা ঘটতেছে সেটা যদি বুঝে যায় তাহলে আর মনে হয় প্রবলেম। আমরা যখন এই p1 এর অবজেক্টটা বানাচ্ছি, কার অবজেক্ট? পার্সনের। তাহলে p1 কি একটা অবজেক্ট হিসেবে কাউন্ট করছে। এখন এই p1 এর ভ্যালুগুলো আমরা পাঠাচ্ছি কার মাধ্যমে? কনস্ট্রাক্টরের মাধ্যমে, ইমেইল আর 36। আলটিমেটলি এই পার্সনের মাধ্যমে কি কি যাচ্ছে? ইমেইল যাচ্ছে, 36 যাচ্ছে, সাথে কিন্তু p1 ও যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এই p1 টাকে রিসিভ করতেছে সেল, বুঝতে পারতেছেন? বুঝেন না? এতটুকু বুঝেন যে সেলফ বা এখানে প্রথম যে প্যারামিটারটা থাকবে এটা হচ্ছে এই অবজেক্টকে ডিটেক্ট করা, বুঝতে পারছি? যে কোন অবজেক্টের ভ্যালু হচ্ছে এগুলো, কারণ একে এ যদি ম্যাপিং করে না রাখতে পারে পরবর্তীতে আবার ভ্যালুগুলো উলটপালট হয়ে যাবে, বুঝতে পারছি? তো এই p1 কে মানে সেলফ হচ্ছে এখন p1 কে রিপ্রেজেন্ট করতেছে। যদি আমরা আরেকটা ইয়া বানাই, অবজেক্ট বানাই p2, তখন এই যে ধরেন এখানে আমরা এ দিচ্ছি, এখানে 35 দিচ্ছি, তাহলে এই যে এ যাচ্ছে 35 যাচ্ছে, এটা কার রেফারেন্সে যাচ্ছে? p2 এর রেফারেন্সে। তাহলে এই p2 কে সে সেলফ মনে রাখবে যখন এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করবে যে এটা p2 এর ভ্যালু, বুঝতে পারছি? তো এখন আপনি এখানে যদি p2.name দিয়ে তারপরে যদি a দিতেন তাহলে যে কাজটা হইতো self.name দিয়েও সেই কাজটা হচ্ছে। কারণ কি আপনি p1 p2 এর জন্য বারবার কি করতে পারবেন না, এখানে পাঠাতে পারবেন না। এজন্য আপনার কি করা হচ্ছে, সেলফটাকে ডাইনামিক ভাবে আপনার অবজেক্টটাকে সে কাউন্ট করতেছে। সবাই কি বুঝতে পারতেছি? তার মানে p1 যখন যাচ্ছে তখন সেলফ মানে হচ্ছে p1। তাহলে p1.name এর ভিতরে আমরা কি করতেছি, এমিলকে এখানে রাখতেছি, কারণ এমিলটা কার ভিতরে যাচ্ছে? নেমের ভিতরে। নেমটা অ্যাসাইন হয়েছে কার ভিতরে? এই নেমের ভিতরে। এখন এটা আপনাদের একটু প্যারা মনে হতে পারে, এজন্য আমি একটু আলাদা করে দিই, ঠিক আছে? যে এই ভ্যারিয়েবলটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে? তাহলে এই সেলফ ডট নেম এটার ভিতরে আমরা এই নেমটাকে দিচ্ছি, কারণ কি এটা কেস সেনসিটিভ, যার কারণে এটা আলাদা ভ্যারিয়েবল, এটা আলাদা। এখন এই নেমের এনটাকে বড় হাতের করে দেই আর এটা এসটাকে বড় হাতের, তাহলে কি হবে? p2 এর ভ্যালু কি আসবে? আসবে না। হ্যাঁ, p2 এর ভ্যালু, p2 এর ভ্যালু আমি প্রিন্ট করি নাই, মানে প্রিন্ট করে না, এইজন্য আসবে। হ্যাঁ। তা আমরা চাইলে এখানে আবার p2 এর ভ্যালু করতে পারি, p1 এর জায়গায় 2 দিলাম। তো যখন p2 দিচ্ছি তখন কিন্তু আর p1 এর ভ্যালু সে নিচ্ছে না, সে কি করতেছে? a আর 36 নিচ্ছে। কিভাবে? ওই যে সেলফের ভ্যালুটা অবজেক্টকে ধরতেছে, যার কারণে অবজেক্ট ভিত্তিক সে ভ্যালুগুলোকে মনে রাখতেছে। সবাই কি বুঝতে পারছি? যার কারণে p1 p2 কি লেখা লাগবে না, অন্য কিছু লেখা অন্য লাগবে? কিছু যে কোনো ভ্যারিয়েবলের নাম মনে রেখে যেভাবে খুশি যেটা লিখবেন ওটাই। এখানে একটা আছে যে এখানে যে আমরা যে দেখলাম যে সিরিয়ালি নিচে একটা নিচে একটা আছে, এটা যদি পাশাপাশি রাখতে চাই, এই যে কমা দিয়ে আমি বসছি, কমা দিয়ে এরপরে এগুলো নিয়ে দিয়ে দিবেন। এই ভাই আপনার মান না ভাই, আমি বাবা এমনি লম্বা মানুষ, এবার বলছেন স্যার এখানে তো ওই যে এই যে শেষ বলেন। এখানে তো ওই যে না না ইমেজ যে আমি কথা বলতে চাইছি যে ইমেল 36 এইটার পাশে আসবে সত্যি ভয়েসটা আসবে, মানে ওই p2 এর বিষয়গুলো আসবে, ওই ইমেল 36 না, ইমেলের নিচেই 36 আর এ এই সাইডে আসবে, এ লেগে নিচে হলো 35। আপনাদেরকে কিছু বলতেও পারতেছি না, কিছু সইতেও পারতেছি না। তা আমি এতদিন তাহলে ঘাস কাটলাম স্যার? না ঘাস কাটেন না, আপনি তো ঘাসই তো বাগানে কাটলাম। কাজ করেন না। এই সব সিম্পল জিনিস আপনাদেরকে সে কবে শিখায় আসতেছি। এই ভেরিয়েবল শিখাইছি, কন্ডিশন শিখাইছি, পাশাপাশি কেমনে প্রিন্ট করবেন, লুপ শিখালাম। এগুলো কেন শিখালাম? যেন এগুলো আপনারা নিজেরা করতে পারেন। এগুলো যে করা যায় এটা যেন বুঝেন, মাথায় থাকে। তাহলে আমার শিখানোর দরকারটা কি ছিল? স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। এখানে সেলফের যে কাজটা সেটা বুঝতে পারছি, আর ওটা ওই ডেফ যে ফাংশনটা, ইনিট যে কনস্ট্রাক্টরটা, ইনিটের কাহিনীটা কি কি করতেছে? ইনিট
পাইথনে ইনিটটাই হচ্ছে আপনার কনস্ট্রাক্টর, সো এটা হচ্ছে অটো কল হয়। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাসের নামটা কনস্ট্রাক্টর হিসেবে ইউজ হয়, ক্লাসের নাম একটা ফাংশন দেওয়া হয়, একবার হুবহু যে ক্লাসের নাম সেখানে সেটাই আবার দেখে একটা ফাংশন তৈরি করা হয়, প্রোগ্রাম বুঝে কনস্ট্রাক্টর। পাইথনের ক্ষেত্রে এটা আপডেট করে হয় ইনিট নামে একটা ফাংশন ক্রিয়েট করছে, যেখানে পাইথন ইনিট দেখলে বুঝে নিতেছে এই ক্লাসের কনস্ট্রাক্টর। বুঝতে পারছেন? সহজ জিনিস। মানে প্রত্যেকটা ক্লাসেই দেখবেন ইনিট আছে, না থাকলে তো নাই, কোনো সমস্যা নাই, কিন্তু যদি থাকে তার মানে বুঝবেন ওই ক্লাসের কনস্ট্রাক্টর ওইটা। তো এখানে যে আমাদের যে অবজেক্ট দুইটা p1 p2, এখানে হচ্ছে আমাদের দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে যে আপনার কি বলে এটাকে অ্যাট্রিবিউট, আর হচ্ছে মেথড। তাহলে এখানে মেথডটা হচ্ছে যে আপনার ওই যে ইনিট বা ডেফ যে ফাংশনটা, এটা অ্যাট্রিবিউট গুলা কোনগুলো? এই যে এটা এগুলো অ্যাট্রিবিউট, ভেরিয়েবল গুলো। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। কারণ এই পার্সনের দুইটা জিনিস, একটা নাম আর একটা এজ, এটাই তার হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট গুলাকে ইনিশিয়ালাইজ করার জন্য ডাইরেক্ট আমরা ভ্যালুগুলো পাস করে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, যে আপাতত তোমার নাম হচ্ছে এটা, যতক্ষণ না চেঞ্জ হচ্ছে। তো এরকম p1 এর যে ভ্যালু, যে p1 এর যে অবজেক্ট, এর ভ্যালু হচ্ছে এমিল আর 36, এ হচ্ছে একজন পার্সন যার নাম এবং এজ দেওয়া আছে। p2 আরেকজন পার্সন যে অবজেক্ট, তার আবার নাম এবং এজ দেওয়া আছে। এরকম আপনি কি করতে পারেন, হাজারটা বসাতে পারেন, কিন্তু আমার কিন্তু হাজারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে, আগে যেটা ম্যানুয়ালি করা লাগতো। ওটাকে আমরা শর্টকাটে নিয়ে চলে আসলাম কনস্ট্রাক্টরের মধ্যে। এবার বুঝতে পারছেন যে বারবার আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে যে ভ্যালুটা রাখতেন, ওটা না করে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে বারবার আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করে করে ডাটাবেজে বা অন্য কোথাও আমরা স্টোর করে রাখতেছি। বুঝতে পারছি? বা রেফারেন্স দিয়ে মনে রাখতেছি, এই যে p1 রেফারেন্স দিয়ে এমিল আর 36 কে মনে রাখতেছি, p2 রেফারেন্স দিয়ে আমরা a আর 36 কে মনে রাখতেছি। ক্লিয়ার? এইরকম আপনি আরো একটা বানাতে পারেন। এইটুকুই আমরা গতদিন শিখছিলাম, তো এটা আপনারা সবাই হাতে পারেন। তো আমরা কি করলাম, যে ইনিট মেথডের মাধ্যমে ডাইরেক্ট আমরা ভ্যালুকে অ্যাসাইন করে ইনিশিয়ালাইজ করলাম। ইনিশিয়ালাইজ মানে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় কোনো একটা ভ্যালু দেওয়া, যে শুরুতে একটা ভ্যালু দেওয়া। হ্যাঁ, তো এইটার মাধ্যমে আমরা এখানে চাইলে কি করতে পারি, প্রিন্টটা করে ফেলতে পারি। আমরা আলাদাভাবে এখানে যে প্রিন্টটা করছি, এটা এইভাবে প্রিন্ট না করে আমরা হচ্ছে এইভাবে করতে পারি, এটার ভিতরেই এভাবে করতে পারি। ঠিক আছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তো আমরা p2 না লিখে এখানে কি দিব, সেলফ। সেলফ মানে কি, যখন যে ভ্যারিয়েবল যাবে ওই ভ্যারিয়েবলের ভ্যালু, তাই না? বা যেই হচ্ছে অবজেক্ট যাবে ওই অবজেক্টের ভ্যালু। এখন দেখেন সেম আনসারটাই আসবে। তো কি হচ্ছে, যখন p1 এর আমরা হচ্ছে অবজেক্ট বানাচ্ছি, পারসন ক্লাসটাকে এসে কল করতেছে, ওটার ভিতরে সে এই যে ইনিট মেথডটা অটো কল হচ্ছে, ওটার ভিতরে তাকে কাকে পাঠাচ্ছে, এমিল আর 36। তো এমিল আর 36 নেম আর এজ এর ভিতরে যাচ্ছে, আর p1 হচ্ছে সেলফের ভ্যালু। তাহলে সেলফ ডট নেম লেখা আর p1 ডট নেম লেখা একই জিনিস। তাহলে সেলফ ডট নেম বা p1 ডট নেম ইকুয়াল টু নেম ঢুকাইছি, তার মানে এমিলকে ঢুকাইছি। তারপরে সেলফ ডট এজ এর ভিতরে কত ঢুকাইছি, 36। এখন প্রিন্ট করলে তো সেলফ ডট নেম আর সেলফ ডট এজ চলে আসবে, এমিল আর 36। ওকে, এখন আমরা p2 যখন বানাবো তখন সেম অবস্থায় কি করে যাবে, a আর হচ্ছে 35 যাবে, তখন প্রিন্ট করলে a আর 35 প্রিন্ট করবে। সবাই বুঝতে পারছি? এরকম যতগুলা আপনি বানাবেন, অবজেক্ট বানাবেন, ততগুলা ভ্যালু কি হবে, এখানে চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আপনারা চাইলে এখানে ডিফল্ট ভ্যালু দিতে পারেন, যে ধরেন 35 ডিফল্ট ভ্যালু, যে যদি কেউ এজ দিতে ভুলে যায় তাহলে এটা কি হবে, ডিফল্ট ভাবে যাবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা এইভাবে করতে পারি, যে একটা p3 দিলাম, যেটার ভিতরে আমরা পার্সন দিয়ে ক্লাসকে কল করলাম, ক্লাসের ভিতরে আমরা একটা নাম দিয়ে দিলাম, খালি আমার নাম দিয়ে দিলাম আসাদ। যেহেতু আমি লজ্জা পাই এই জন্য আমার কি এজ দিলাম না, তাহলে সে ডিফল্ট ভাবে 35 ধরে নিল। তাহলে প্যারামিটার আমরা কোনো এজ না দিলেও সে কি করতেছে, ডিফল্ট ভাবে নিচ্ছে, আর যারা দিচ্ছে তাদের ভ্যালুটা কি করতেছে, রিপ্লেস করতেছে। বুঝতে পারছি? এইটাকে কি নাল রাখা যাবে? এইটাকে নাল রাখা যাবে? এমটি রাখা যাবে? এমটি রাখলে তখন এখান থেকে ভ্যালু পাস করতেই হবে। আর যদি আপনি এটা ডিফল্ট ভ্যালু একটা রাখেন, তাহলে পাস না করলেও সে ওই ডিফল্ট ভ্যালুতে কাজ ছেড়ে ফেলবে। আমি জাস্ট ডিফল্টটাকে নাল রাখি। জিরো নাল নাল না নান, নাল এখানে নাল বলে কিছু নাই, নান আছে। নাল আছে। আমাদের ডাটাবেজে নাল আছে, কিন্তু এখানে আছে নান, এইভাবে NONE, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, নান মানে কিছুই না। ঠিক আছে,
এটা একটা ডাটা টাইপ, এই ডাটা টাইপের নাম কি? না নান টাইপ। ঠিক আছে, ক্লিয়ার? ডাবল কোটেশনের মধ্যে ফাঁকা রাখেন, ওটা স্ট্রিং হয়ে গেল, তখন তো এটা ইয়ে হয়ে যায়। ওটা তখন আর নিউমেরিক থাকলো না, এখানে ফাঁকাই থাকবে, ডাবল কোটেশন দিয়ে কোনো কিছুই রাখলাম না। ফাঁকা রাখেন আর যাই রাখেন, ফাঁকা তো আর এখানে প্রিন্ট হয় না, তাই না? তাহলে এটা ফাঁকাই থাকবে, বুঝতে পারছি? এখানে যদি স্পেস 100টাও দেন তাও কি এখানে স্পেস প্রিন্ট হবে? স্পেসের পরে যদি কিছু দিতেন তাহলে বোঝা যেত যে স্পেস দিছেন, একই তো ব্যাপার। একটা কোশ্চেন, এই যে নাম রাখি আর এই অবস্থায় যদি ডাটাবেজে ডাটাটা পাস হয়ে যায়, ডাটাবেজে কি নাম সিঙ্ক হবে নাকি? হ্যাঁ, নাম 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 তো একটা টাইপই, ওখানেও ডাটাবেজেও দুইটা টাইপ আছে, নাল এবং নান। নাল নাল মানে আপনি কিছু দেন নাই, আর নান মানে কোনো কিছু হবে না, বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার? এইভাবে আমরা করি, কিন্তু এখন যখনই আমরা কি করতেছি, একটা করে অবজেক্ট বানাচ্ছি তখনই প্রিন্ট হয়ে যাচ্ছে, এটা একটু উইয়ার্ড না? আমরা যাকে চাই তাকে প্রিন্ট করব, বুঝতে পারছি? তো এইটাকে করার জন্য আমরা আরেকটা মেথড আছে, এটার নাম হচ্ছে str মেথড। কি মেথড? তাহলে ডেপ লিখে আন্ডারস্কোর আন্ডারস্কোর str আন্ডারস্কোর আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট, এই মেথডটা কিন্তু আমাদের ইয়াতে কাজে লাগবে, সো এটাকে একটু মনে রাখেন, ঠিক আছে? আমাদের জ্যাঙ্গোতে আছে। তো আমরা এখানে কি করব? রিটার্ন করব। str মেথডে কোনো কাজ হয় না, প্রিন্ট হয় না, কোনো কিছু হয় না, শুধুমাত্র রিটার্ন হয়। কি রিটার্ন হয়? str মেথড রিটার্ন হয়, মানে স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন হয়। এখন যদি আমি ধরেন এজটাকে রিটার্ন করি, যে সেলফ ডট এজ, এটাকে যদি রিটার্ন করি, এজটা বড় হাতের হবে, কারণ কি কোনটাকে রিটার্ন করব? এইটাকে। এখন যদি আমি এটা রিটার্ন করি, রিটার্ন করলে আসলে আলটিমেটলি কার কাছে যায়? এটা কিন্তু অটো কল হয়, অটো মানে এটা অটো কল হলো না, ভিতরে গেল, ইনিশিয়ালাইজ হলো, প্রিন্ট হলো, যা খুশি হইলো, এটা শেষ, সে চলে যাবে এটার কাছে। এখান থেকে কি রিটার্ন হবে? সেলফ ডট এজ। তো এটা সবসময় কি রিটার্ন করে? স্ট্রিং, স্ট্রিং ডাটা টাইপ, কিন্তু এজটা কি স্ট্রিং? তো তখন সে আমাকে একটা ইরর দিবে যদি এটাকে প্রিন্ট করি, আর কি দেখি কি বলে। এরর কিছুই দেয় নাই। আচ্ছা, আমরা তো এখনো প্রিন্টই করি নাই। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট পিয়ন, তাহলে যখনই কোনো একটা ইয়া যাবে রিটার্ন করলে তাকে কি দিবে? ওই ওই অবজেক্টের কাছে ওটা কি হয়ে যায়? অ্যাসাইন হয়ে যায়। আমরা কি জানি রিটার্ন করলে কার কাছে যায়? যেখান থেকে কল হয়েছে। তাহলে কল হয়েছে কোথায় থেকে? এখান থেকে। তাহলে রিটার্ন হলে কার কাছে কল হবে? এটা। তাহলে এটা কার ভিতরে অ্যাসাইন হবে? পিয়ন এর ভিতরে, পি2 এর ভিতরে, পি3 এর ভিতরে। তাহলে পিয়ন কমা পি2 কমা পি3 যদি ইয়া করি তাহলে দেখবো আউটপুট কি আসে। তো রান যখন আমি প্রিন্ট করতেছি তখন সে বলতেছে কি, যে str রিটার্ন করে নন স্ট্রিং টাইপ ইন্টিজার, এটা করে না, ঠিক আছে? তো আমাদেরকে এটা কি করব? ডাবল কোটেশনে যদি দিয়ে দেই, অথবা ডাবল কোটেশনে যদি দেই, তাহলে প্রিন্ট করলে মজার একটা বিষয় হবে। কি হবে? স্ট্রিংটা পুরোটাই রিটার্ন হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন সেলফ ডট এ সেলফ, এটা কি পসিবল? তাহলে আমরা কি করব? এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো, মনে আছে ফরম্যাটিং? এফ স্ট্রিং মনে আছে? তো এফ এর মধ্যে যদি আমরা এটাকে পাঠাই তখন এটা কি হয়ে যাবে? একটা ভ্যালু হিসেবে কাউন্ট করবে, দিছে 36 30, কিন্তু এজ এর ভ্যালু নাই দেখে কোনো কিছু রিটার্ন হয় না। তা আমরা যদি এখানে দিয়ে দেই আমার বয়স 90, তাহলে কি হয়ে যাবে? 90 চলে আসবে। সাময়িকভাবে তার বিচ্ছিন্ন হয়েছে। তো 36 30 90 আসছে। এটা কিভাবে কাজ করতেছে আমি আরেকবার জিনিসটা বুঝাই। এটা কিন্তু আমাদের ইয়াতে আছে, ওই যখন মডেল বানাবো তখন এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে? তো পিয়ন নামে আমি একটা অবজেক্ট বানাচ্ছি, পারসন ক্লাসটাকে কল করতেছে, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওটা ইনিট মেথডকে কল করতেছে, এমিল আর 36 কে সে কি করতেছে? আর্গুমেন্ট হিসেবে পাস করতেছে। তাহলে এমিল যাচ্ছে নেমের ভিতরে, 36 যাচ্ছে এজ এর ভিতরে, আর এই পিয়ন মানে হচ্ছে সেলফ। তাহলে সেলফ ডট নেম বা পিয়ন ডট নেমের ভিতরে এই এমিলটা ঢুকতেছে, এজ ঢুকতেছে, সেম ওয়েতে প্রত্যেকটা, ঠিক আছে? তো এই পর্যন্ত হওয়ার পরে
সে চলে যায় str মেথডে। str মেথডে যাওয়ার পরে তাকে কি বলা হয়, রিটার্ন করো কাকে, self.h কে। তাহলে self.h এর ভ্যালু কত, 36 বা 30 বা 90 যেটাই হোক, সেটা রিটার্ন হয় যেখান থেকে কল হয়েছে ওটার ভিতরে যায় অ্যাসাইন হয়ে যায়। তাহলে p1 এর ভিতরে 36 যাচ্ছে, p2 এর ভিতরে 30 যাচ্ছে, p3 এর ভিতরে 90 যাচ্ছে। তো যাওয়ার পরে আমরা যখন প্রিন্ট করতেছি এই ভ্যালুগুলো পাচ্ছি। আমরা চাইলে এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার ভাবে করতে পারি। the person name is, এটার ভিতরে আমরা কি দিতে পারি, self dot name, ঠিক আছে, and the person age is she or he এর নাম কি, এটা, তাই না? এখন এটা করতে গেলে আমাকে ডাবল স্ল্যাশ দেওয়া লাগে। ডাবল স্ল্যাশ লাগতেছে না। সবাই কি বুঝতে পারছি? তাহলে দেখেন 36 পাঠাচ্ছে, তার নাম কি পাঠাচ্ছে, এমিল। এবার p1 p2 সবগুলো একসাথে পাঠাইছি তো এজন্য এরকম হচ্ছে। তাহলে p1 এর জন্য একটা করলাম, p2 এর জন্য করি, আরে দেওয়া যায়, সবই করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু ওটা ডাবল কোটেশনের ভিতরে করতে হবে, ব্রেক দিতে হয়। তাহলে ভ্যালুগুলো নিচে নিচে আসবে, ঠিক আছে? দেখেন দি পারসন নেম ইজ এমিল এবং সি অর হি 36, তারপর পারসন নেম ইজ এ, হি অর সি এজ এত, ঠিক আছে? তো বুঝাতে পারছি? তাহলে str মেথড কি করে, রিটার্ন করে। কি রিটার্ন করে, আপনি যেটা দিবেন সেটা ডিফল্ট ভাবে সে রিটার্ন করে দেয়। আমি কি কোথাও str মেথড বা init মেথডকে কল করছি, করে নাই। তো এই এক কলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই দুইটা কি হচ্ছে, অটো কল হচ্ছে। সবাই কি বুঝতে পারছি? এতটুকু করেন তো সবাই, বিশেষ করে str মেথডটা আমাদের লাগবে।